নমস্কার, ভালো আছি, ভালো থেকে অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি এই অনুষ্ঠানের যে সঞ্চালনা এই কয়েকটা দিন, গত পরশু থেকে আগামীকাল পর্যন্ত এই 4টে এপিসোড, তাতে আমি বলেছিলাম যে আমরা যে আলোচনা করছি তার কেন্দ্রে রয়েছেন, কেন্দ্রবিন্দুতে আছেন মহিলারা। আজকে আমরা মহিলাদের অসুখ বিসুখ, আমরা গতকাল আলোচনা করেছি তাদের শারীরিক অসুখ নিয়ে, আজকে মনের অসুখের কথা। আসলে এই যে এই অনুষ্ঠানটা সিংহভাগ জুড়ে থাকেই মানুষের যে মনের সমস্যাগুলো সেগুলো। এবং আজকে আমাদের অতিথি হয়ে এসছেন আপনাদের ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর রিমা মুখার্জি। উনি আপনাদের একজন নিয়মিত অতিথি এবং মনোরোগ বিশেষজ্ঞ। আমরা মহিলাদের যেগুলো বিশেষ করে যেসব মানসিক সমস্যাগুলো আসে তাদের কাছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু আপনারা ফোন করতে পারেন যে কোনো বিষয় নিয়ে। আমি আছি এবং সত্যি সত্যি একজন ভালো ডাক্তারবাবু আছে, আপনারা কথা বলবেন। আমি ফোন নাম্বারটা বলে দিই, 40073266, 40073267, এই দুটো নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আর যারা পশ্চিমবাংলা অথবা দেশের বাইরে থেকে ফোন করবেন তারা করবেন 40073269, এই নাম্বারে। ডক্টর মুখার্জি, আপনাকে স্বাগত। আমি আসলে ভাবছিলাম যেটা যে আমরা আজকে যে আলোচনাটা করব সেখানে ঘুরে ফিরে মহিলাদের যেসব মানসিক সমস্যাগুলো বেশি হয় সেগুলো নিয়ে কথা বলা। আসলে মহিলা পুরুষকে আলাদা করা মানসিক রোগের দিক থেকে, এটা নিয়ে বিস্তর আপনার কন্ট্রোভার্সি আছে। একসময় অনেক, আমি 70-এর দশকে জানিয়ে ইউকেতে মানে বিলেতে এই ধরনের কাজ করার চেষ্টা করা হয়েছে। জিপিদের কাছে কারা বেশি যায়, তারপরে সাইকিয়াট্রিস্টদের কাছে কারা বেশি যায়। খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখা গেছিল যে জিপিদের কাছে মহিলারা অনেক বেশি যান, তাদের মানসিক রোগের কথাটা গিয়ে বলেন, অথচ স্পেশালিস্ট ট্রিটমেন্টের সময় মহিলারা কম যান, সেখানে বা পুরুষরা বেশি যায়। এবং এই হসপিটালাইজেশন, কত হসপিটালে কত রোগিনী ভর্তি আছে, তাদের মধ্যে এইভাবে একটা বোঝার চেষ্টা যে কাদের কি বেশি হয়, এবং তা নিয়ে প্রচুর বাদবিতণ্ড আছে। কিন্তু এখন মোটামুটি না 3টে বিষয় নিয়ে বলছেন WHO। আমি একদম সাম্প্রতিক একটা রিপোর্ট দেখছিলাম, সেখানে ওরা বলছে যে মেয়েদের তুলনামূলকভাবে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এবং তার সঙ্গে ওরা যেটা বলছেন সেটা হচ্ছে যে মানে, এবং ডিপ্রেশনে ডেফিনেটলি আমরা যেটাকে পোস্টপার্টাম ডিপ্রেশনের জায়গাটা রয়েছে, এবং ওরা এই দুটো জিনিসকে মেনলি বলেছেন। আমরা এগুলো একটু নিয়ে আলোচনা করব, এবং আমরা ফোন তো আসবেই। আমি প্রসঙ্গক্রমে আপনাকে বলি, প্রথমে একটা খুব ইন্টারেস্টিং এক ভদ্রমহিলা, তার নাম হচ্ছে ফিলিস চেসলার। ইনি একটা বই লিখেছেন, ওমেন অ্যান্ড ম্যাডনেস। তাতে উনি একটা কথা বলেছেন, সেটা খুব সাংঘাতিক। উনি কিন্তু বলছেন যে উইমেন মোর দ্যান মেন আর ইনভলভড ইন ক্যারিয়ার্স অ্যাজ সাইকিয়াট্রিক পেশেন্টস, এবং তার জন্য উনি দায়ী করছেন এই পুরুষ মানে পিতৃতান্ত্রিক যে ব্যবস্থা। এবং সেখানে একটা খুব সুন্দর কথা, সেটা বলছে যে মেয়েদের যে রোল প্লে করতে বলা হয়, মানে পুরুষ যেটা ঠিক করে দিয়েছে, সেই রোল প্লেটে যখন মেয়েরা করতে চায় না, তখনই তাদের স্ট্যাম্প করে দেওয়া হয় মানসিক রোগী বলে। এবং আপনি জানেন, আমার নিজের অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা, যে আমাদের কাছে যারা আসেন তাদের মধ্যে মহিলারা অন্তত খানিকটা কথা শোনেন, তারা চিকিৎসার মধ্যে থাকতে চান। পুরুষদের নিয়ে কিন্তু সমস্যা, যে মেয়েটির সমস্যা হচ্ছে মানসিক রোগ, তার জন্য হয়তো তার পুরুষ সঙ্গীটি সবচেয়ে বেশি দায়ী। কিন্তু ট্রিটমেন্টের সময় আপনি দেখবেন পুরুষ সঙ্গীর কোনো সাপোর্টই পাওয়া যায় না। তিনি চাইলে চিকিৎসাটা হবে, অত না চাইলে হবে না। এই সমস্যার জায়গাগুলো আছে। আচ্ছা, আমরা ডিপ্রেশনের আগে আমি শুধু আপনাকে বলছি আপনার নিজের অভিজ্ঞতা থেকে, মোটামুটি মেয়েদের যে অ্যাংজাইটি, আমরা একটা কথায় বলে না যে ছেলেদের যেমন অ্যালকোহলের সমস্যা বেশি, মেয়েদের আবার ইমোশনের সমস্যাটা খুব বেশি। তো অ্যাংজাইটির সমস্যা যেগুলো দেখেন মেয়েদের, আপনি আপনার কাছে যারা আসেন তাদের কথা, কি কি ধরনের সমস্যা নিয়ে আসে যদি বলেন। অ্যাংজাইটি তো একটা হচ্ছে, মানে যেটা আমরা বলি জেনারেলাইজ অ্যাংজাইটি, মানে সবকিছুতেই একটা ভীষণ দুশ্চিন্তা, যেটা আমাদের কাছে এসে দাঁড়ায় যে ছেলে কি স্বামী কাজে বেরোলে সেটা নিয়ে ভীষণ টেনশন করি, ওরা ঠিক ঠিক পৌঁছচ্ছে তো, কিছু মানে বিপদে আপদে পড়েনি, ঠিক ঠিক বাড়ি ফিরছে কিনা। তারপরে খুঁটিনাটি ছোট ছোট জিনিস নিয়ে খুব টেনশন করা। আমাদের
শহর কলকাতায় কিংবা পশ্চিমবঙ্গে আমার মনে হয় যেটা একটা বিশাল বড় অ্যাংজাইটি জায়গা হচ্ছে ছেলেমেয়ের পড়াশোনা। মানে একটা বাচ্চা স্কুলে ঢোকার আগের থেকেই সেই অ্যাংজাইটিটা শুরু হয়, মোটামুটি সে চাকরি পাওয়া অবধি কিন্তু মায়ের টেনশন কিন্তু চলতেই বাড়তেই থাকে। থাকে, এবং অ্যাট ভেরিয়াস ফেজ, মানে ক্লাস 9 থেকে সেই অ্যাংজাইটিটা আবার পিক করতে শুরু করবে, বিকজ বোর্ড তখন আবার আসছে বোর্ডে আসছে ইত্যাদি। পরীক্ষা বা কোথায় যাবে সে। হ্যাঁ, সেইখানে একটা আরেকটা স্পেসিফিক্যালি আমি বলবো এটা আমাদের দেশের এটা সমস্যা। আর তো হচ্ছে অ্যাংজাইটির মধ্যে মানে ডিপ্রেশনের সঙ্গে যে অ্যাংজাইটিটা আসে, যেটা মানে এক এক সময় জাস্ট সবকিছু নিয়েই দুশ্চিন্তার, আবার আচ্ছা, সেটা এটা থেকে কোন বয়সে বেশি দেখেন? মানে আমি বলছি, আপনি অবশ্যই এরকম বলবেন ছোটবেলায় বাচ্চাদের নিয়ে যে সমস্যা সেটা তো আর্লি ইউথ, মানে ধরুন মোটামুটি 20-22-24 বছর বয়সে একটি মেয়ে মা হলো, তার টেনশন শুরু হলো বাচ্চাকে নিয়ে। কিন্তু এটা কি মাঝ বয়সে বেশি মানে পাওয়া যায় নাকি একটু বেশি বয়সে গিয়ে আরো বেশি? আমি যদি এটাকে ভাগ করি, একটা তো আমাদের কাছে আসে ইভেন স্কুল গোয়িং কিডস যারা আসে স্কুলে পড়ছে, তাদের একটা অ্যাংজাইটি, সেখানে বেশ কয়েকটা কারণে অ্যাংজাইটির জন্য আসতে পারে। একটা হচ্ছে যে পড়াশোনার চাপ, সেটা নিয়ে কোপ করতে পারছে না, পরীক্ষার চাপ, মানে একাডেমিক রিলেটেড যে অ্যাংজাইটি। আর একটা হচ্ছে যে ওই মানে খুব ছোট বয়সে একটা স্কুলে যাওয়ার একটা অ্যাংজাইটি, স্কুল ফোবিয়া, স্কুল রিফিউজাল, সে মা বাবার কাছ থেকে সেপারেট করতে পারছে না, মানে সেপারেশন separation অ্যাংজাইটি। anxiety-টা। আবার আরেকটু বয়সে গিয়ে 9-10-এ আরেকবার হচ্ছে, মানে এইটা আরেকটা চাঙ্ক অফ হচ্ছে যাদের অ্যাংজাইটি রয়েছে। আর একটা গ্রুপ ইভেন বাচ্চাদের মধ্যে হয় যে পারিবারিক অশান্তি থেকে যেটা বাচ্চাটাকে এফেক্ট করছে। মানে অনেক সময় আজকাল তো নিউক্লিয়ার ফ্যামিলিতে অনেক রকম অশান্তি হচ্ছে, বাচ্চাটার কোনো বাফারিং কোনো জায়গা নেই, জায়গা নেই। সেইখানে সে সেটাকে নিতে পারছে না। মানে একটা ছোট বাচ্চা এই মুহূর্তে আমার কাছে আছে, সাংঘাতিক অ্যাংজাইটি, সে স্কুলে গেলে সে কনস্ট্যান্টলি তার মাকে নিয়ে দুশ্চিন্তা করছে, কারণ সে বাবা মার মধ্যে খুব অশান্তি আছে, এবং এখানে বাচ্চাটা মনে করছে যে আমাকে মাকে প্রোটেক্ট করতে হবে। অতএব অনেক সময় সে স্কুলে যাচ্ছে না, বিকজ ও মনে করছে যে যে আমি বাড়ি থাকলেও বাড়িতে মাকে সামলাতে হ্যাঁ, পারবেন, হ্যাঁ, তারা হ্যাঁ, সাংঘাতিক কিছু হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তো এইগুলো একটা তো বাচ্চাদের মধ্যে একটা অ্যাংজাইটি দেখা যায়। তারপরে যেই তারা টিনেজার হয়ে যায়, তখন আর একটা আজকে পিয়ার প্রেশারের জন্য কিন্তু মানে এটা শুধু পিয়ার প্রেশার না, টেকিং এভরিথিং ইনটু অ্যাকাউন্ট, একটা বয়সে আজকাল এখানে অনেক বেশি এই অল্প বয়সে সম্পর্ক তৈরি হচ্ছে, এবং সেই সম্পর্কগুলো অবভিয়াসলি অনেক সময় দে আর ইমোশনালি আনস্টেবল একদম দেমসেলভস, ঠিক। ইমেচিওর। সেটার থেকে প্রচুর অ্যাংজাইটি তৈরি হয়, মানে যে আমাকে ফোন করছে না, সে বারবার, মানে সেটা থেকে আরো শুধু অ্যাংজাইটি না, আমি বলবো আরো অনেক রকম অন্য সমস্যাও হয়। কিন্তু ওই একটা সিভিয়ার অ্যাংজাইটি, যে আমার ফোন ধরছে না, কি আমার ফোন করছে না, কি ও এইটার থেকে আবার সে হয়তো রাত্রিরে ঘুম চলে গেল, নিয়ে নানা রকম সমস্যা হতে পারে। কেরিয়ার রিলেটেড তো বলেইছি, কেরিয়ারে তারপরে হচ্ছে ওই মাঝখানে যেটা একটা, সেখানে হয়তো বিয়ে হয়েছে, মডার্ন ম্যারেজেস, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছে, সিভিয়ার অ্যাংজাইটি হচ্ছে। ছেলেটার মধ্যে অ্যাংজাইটিটা যেটা হচ্ছে, সেটা যদিও আজকের বিষয় না আলোচনা না না, করা, আসতেই কিন্তু পারে কথা। অনেক সময় আমি দেখেছি ছেলেদের অ্যাংজাইটিটা হচ্ছে ওটা ম্যানিফেস্ট করছে অ্যাজ অ্যাঙ্গার, মানে প্রচন্ড টেনশনটা সেটা ইমপেশেন্স, অ্যাঙ্গার, ইরিটেবিলিটি হিসেবে বেরোচ্ছে। এটা মহিলাদের মধ্যেও হয়, কিন্তু কোথাও হয়তো আমরা সোশ্যালি কন্ডিশন যে পুরুষদের রাগ দেখানোটা অধিকার আছে। পারমিশন আছে, যেটা মহিলাদের মেয়েদের নেই। মহিলারা সেখানে হয়তো অত্যধিক টেনশন করছে বলেই হয়তো সেটাও অনেক সময় মানে হয়। এটা অনেকটাই মেয়েরা ঘ্যান ঘ্যান করবে আর পুরুষরা রাগ দেখাবে আর কি। হ্যাঁ। এক্স্যাক্টলি, Nagging-টা করবে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এবং এই যে বাচ্চাগুলো বলে না মা ভীষণ ঘ্যান ঘ্যান করে, সারাক্ষণ ওই এক কথা বলে, সেটাতে ও ইরিটেটেড হয়, আবার বাবা জাস্ট স্ন্যাপ করবে, কিংবা একটা ভীষণ একটা কিছু একটা রেগে গিয়ে বলে দিল। তো আমার আর এখানে একটা কথা জানেন, হ্যাঁ, আমার যেটা মনে হয়, ধরুন এই ছোটবেলায় বাচ্চাকে এই যে বড় করাটা না, হ্যাঁ, এইটা না প্রায় আজকের এই নিউক্লিয়ার ফ্যামিলিতে একেবারে যেন মেয়েদেরই মূলত দায়িত্ব হয়েছে। মানে একদম, বাবা একদম। বাইরে, আজকাল সত্যি সত্যি কাজেরও এমন নেচার হ্যাঁ, হ্যাঁ, যে 12 ঘন্টা 14 ঘন্টা বাইরে থাকতে হয়, তারপরেও তারা যেন খুব একটা ঢুকতে চান না ভেতরটার মধ্যে, এবং মাকে একা ওই অ্যাংজাইটিটা নেওয়াটাও একটা কিন্তু অ্যাংজাইটি বেড়ে যাওয়ার কারণ। এক্স্যাক্টলি, মানে এইটা আরেকটা লট যেটা আমি দেখছি,
যে ওয়ার্কিং উইমেন, মানে তার কিন্তু মানে বাড়ির সমস্ত কিন্তু রেসপন্সিবিলিটি তার, তার ঘাড়ের উপর। হ্যাঁ। বাচ্চাটা অসুখ করলো, সে কিন্তু কাজে যেতে পারবে না, হ্যাঁ। মানে মানে তারই সেটা কিন্তু কাজে যেতে না গেলে মাকেই মা কামাই যাবে করতে না, হবে, মা কিন্তু যাবে না, বাবা যাবে। হ্যাঁ, বাবা কাজে যাবে। এবং কোথাও একটা ওকে এখনো কিন্তু প্রমাণ করে যেতে হবে যে আমি দুটোই পারছি, ব্যালেন্সিং একটা আমি করতে পারছি, সেটা ওকে কনস্ট্যান্টলি প্রুভ করতে হবে। এবং সেইটা করতে গিয়ে কিন্তু তার সে বেচারা সাংঘাতিক স্ট্রেস স্ট্রেসের মধ্যে থাকেন। ঠিক, এইটা আমি দেখেছি যে এই একটা ইয়াং ওয়ার্কিং উইমেন, হাইলি অ্যাম্বিশিয়াস কেরিয়ার উইমেন আসছে, যারা জাস্ট এই ব্যালেন্সটা করে উঠতে পারছে না। এবং মানে তার জন্য নানা রকম, আপনার ধরুন আপনি বলছেন অ্যাংজাইটি, অপরাধ বোধ, সাংঘাতিক। তারপরে একটা ভীষণ এই ডিপ্রেশন, লো হ্যাঁ, মুড, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। সবগুলো নিয়ে একটা মানে যথেষ্ট, মানে আজকে সত্যি সত্যি যারা চাকরি করছেন হ্যাঁ, মেয়েরা, হ্যাঁ। আপনি যাদের বললেন ধরুন ইয়াং অ্যাডাল্টস যারা, হ্যাঁ। এবং তার সঙ্গে সঙ্গে তারা মাও হয়েছে, তাদের সংসার হয়েছে, তারা কিন্তু একটা বড় চাঙ্ক যারা কিন্তু সমস্যা নিয়ে আসছে একদম। আমাদের কাছে। আর একটা জিনিস এই গ্রুপটার বিষয়ে আমি বলবো যে এই মেয়েটি বড় হচ্ছে, তাকে মানুষ করা হচ্ছে কিছুটা, সে হয়তো অনলি চাইল্ড ফ্যামিলিতে, তাকে খুব একটা অ্যাডজাস্ট সে করে আসেনি, শেয়ার করতে হয়নি, কিছু করতে হয়নি। ঠিক। তাকে বলা হয়েছে তুমি কেরিয়ার বানাও, তার বাবা মা বলেছে। সে ফিয়ার্সলি অ্যাম্বিশিয়াস, সে একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করে এসছে, সে নিজের মনের মতো করে খরচা করেছে, তো ঠিক। সে একটা পিরিয়ড অবধি সে কিন্তু বহাল তবিয়তে ছিল, খুব দারুণ বিন্দাস ছিল হ্যাঁ একেবারে। বিন্দাস ছিল। হঠাৎ এবার সে বিয়ে করেছে, সে হয়তো নিজের পছন্দসই একজন মানুষকে বিয়ে করেছে, হঠাৎ রাতারাতি কিন্তু ইকুয়েশনটা পাল্টে যায়, এবং সেইটা কিছুতেই আর সে করতে পারে অ্যাডজাস্ট করতে পারে না। না শুধু সে মানুষটির সঙ্গে না, তার সঙ্গে তার ফ্যামিলিকে তার সঙ্গে অ্যাডজাস্ট Exactly, করা। হ্যাঁ। আমি বলছি একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে না থাকলেও একটা ইন্টারফারেন্স থাকে। নিশ্চয়ই এবং থাকে, হ্যাঁ। তারপরে যে ছেলেটি বিয়ের আগে যে ছিল, বিয়ের পরে দুজনে একই রকম নয়, তাদেরও না, অ্যাটিটিউড না, পাল্টায়। exactly, হ্যাঁ, exactly. তাদেরও দাবিটা জোর হয়। হ্যাঁ। আমরা একটা ফোন আছে, নিয়ে নি। হ্যাঁ। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার অমিতদা। হ্যাঁ। হ্যাঁ, এবং রিমাদিকেও নমস্কার। নমস্কার। আপনার মানে ফার্স্ট বলি যে আপনারা দুজন আমার ভীষণ পছন্দের সাইকিয়াট্রিস্ট। আমি সাইকিয়াট্রিস্ট নই, কিন্তু আমি বলে দিই, আমি সাইকিয়াট্রিস্ট নই। সত্যি সত্যি সাইকিয়াট্রিস্ট হচ্ছে ডক্টর ইমা মুখার্জি। আমি মনস্তত্ত্বের লোক। কেমন, আমাকে মানে ডাক্তারবাবু বললে কিন্তু ভুল করা হবে। আচ্ছা, তো না আমি আসলে ডাক্তারবাবু বলছি না। হ্যাঁ, বেশ। আমি খুব মানে আজকে ভালো লাগছে এই জন্য যে আমি দুজনের সাথে আমার প্রবলেমটা একটু শেয়ার করতে হ্যাঁ, পারবো। নিশ্চয়ই। হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল এই গত 7th মার্চ। আমি সেখানে আমার একদম অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ, আমার মানে হাজবেন্ডের কিছু সাইকোলজিক্যাল প্রবলেম আছে। মানে আমি গিয়ে থেকে যে সমস্যাগুলো দেখেছি আর কি, যে উনি আমার বাড়িতে উনি একজন এজেড পার্সন আর কি। মানে আমাকে এমনিতে আমি যতটুকু জেনেছিলাম যে ওনার মানে আমাদের দুজনকার এজ ডিফারেন্স 10 বছরের, কিন্তু এখন অ্যাকচুয়াল জানতে পারছি যে উনি আমার থেকে আরো অন্তত 7-8 বছর, মানে এই 17-18 বছরের বড়। ঠিক আছে, বিয়ে যখন হয়ে গেছে সে না মানিয়ে নেওয়া যাবে, কিন্তু প্রবলেম হচ্ছে যে ওনার বাড়িতে অবিবাহিত বড় দিদি এবং মা রয়েছে, এবং ছোট বোনের সংসারটাও প্রায় ওনাকেই চালাতে হয়। মানে যে ফ্যাশনেবল জীবনযাত্রা সেগুলো ওনাকেই চালাতে হয় আর কি। আর মানে ভাগ্নির মোটামুটি দায়িত্বটা ওনার ওপরেই আছে। এছাড়া ছোট ভাই আছে। মানে সংযুক্ত পরিবার জেনেই আমার বাড়ি থেকে বিয়ে দেওয়া হয়েছিল, এবং আমি নিজেও সংযুক্ত পরিবার থেকেই বিলং করি। কিন্তু ওখানেতে গিয়ে দেখলাম যে এত অ্যাবনর্মাল আবহাওয়া। মানে আমার হাজবেন্ড ওখানেতে সে কারোর সামনে আমার সাথে কথা বলবে না। মানে ওদের বাড়িতে নাকি হাজবেন্ড ওয়াইফ মুখোমুখি বসে কথা বলে না। তারপরেতে সে আমাকে নিয়ে কোথাও বেরোবে না। সেখানে হচ্ছে যে তোমার মানে সবকিছু ইগোইস্টিক কেন? আমি যদি কিছু চাই আর কি, যে আমাকে, আমি জাস্ট বলেছিলাম একটা পত্রিকা যেটা 6 টাকা দাম, সেটা নিয়ে এসে দিতে, সে সেখানে রেসপন্স করবে না কোনো রকম। এমনকি মানে সে আমার সাথে গল্প করা, কথা বলা তো দূরের কথা, সে কোনো ধরনের, তাকে কোনো কোশ্চেন করলে সে কোনো রকম কোনো অ্যান্সার করে না, কোনো রেসপন্স করে না, মানে ভীষণ বিরক্তি দেখায়।
এবং মানে এগুলো বলতেও ভীষণ বাজে লাগে যে তার দিদি যে ধরনের ডাইরেকশন দেবে সে সেইভাবে চলবে। ইভেন আমাদের যে মানে বেডরুম, সেখানে দরজাও তার দিদির অনুমতি ছাড়া বন্ধ হবে না, সেটাও খোলা থাকবে। মানে আর না, আমি তুমি যেটা বলে যাচ্ছ না, আমি তোমাকে তুমি বলছি তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে, আমি এই জাস্ট অগাস্টে 36 আমার বয়স হয়েছে। 36। আর হাজবেন্ডের বয়স কত? ওনার বয়স এখন আমি যেটুকু জানতে পারছি, মানে আমি 35 ক্লাসে আমার বিয়ে হয়েছিল এবং তা বলা হয়েছিল যে তার বয়স হচ্ছে 45, কিন্তু এখন আমি জানতে পারছি তার বয়স 52 or 3। আচ্ছা, না এই তো ডিফারেন্সটা তো খুব সাংঘাতিক বিশাল। মারাত্মক, কিন্তু আমি না কিন্তু একটা কথা বলছি, আমি জাস্ট জানতে চাইছি সেটা হচ্ছে তুমি কি কোনো কাজ টাজ করো কিছু? না, আমি কাজ করি না। আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এডুকেশনে এমএ। আমি বিয়ের আগে পর্যন্ত আমি রবীন্দ্র ভারতী এবং ক্যালকাটা ইউনিভার্সিটির বেশ কিছু অনার্স এবং এমএ স্টুডেন্টকেও পড়াতাম। মানে আমি এসএসসি দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পাইনি। মানে কোথাও আমি ওইভাবে এমপ্লয় ছিলাম না, কিন্তু মানে আমি পড়াশোনার সাথে যুক্ত ছিলাম আর কি, টিচিং লাইনের সাথে যুক্ত ছিলাম। আমি যদি তোমাকে বলি, দেখো আমি আছি, রিমাদি আছেন, আমি যদি বলি যে তোমার বিয়েটা ভুল হয়েছে, তাহলে তাতে তো সমস্যার সমাধান হবে না। কিন্তু আমি তোমার পুরো যে একটু তো মানিয়ে নেওয়ার, যেটা রিমাদি বলছিলেন যে একটু মানিয়ে নেওয়ার জায়গাটা অসুবিধা হয়, তুমি একটা অন্য পরিবেশ থেকে এসছো, বয়সের একটা সাংঘাতিক তফাৎ রয়েছে, কিন্তু তুমি না একটু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করাটা বোধহয় উচিত, জানো? এটা তো নিশ্চয়ই আমার মনে না হয়। না, এটা আমার মনে হয় যে ওর যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পাল্টাবে না যতক্ষণ না ও কিছু করবে। মানে ওর হয়ে কেউ এসে ওর কথা ভেবে বুঝে কেউ ওর জায়গাটা সুবিধে কেউ করবে না। হ্যাঁ, ঠিক। করার একমাত্র পারবেন তিনি নিজে, এবং সেখানে হয়তো কিছুটা বিদ্রোহ করতে হবে। অর্থাৎ আমি আজকে এদের মুখ বন্ধ করে সবকিছু যদি মেনে নিই, তাহলে কিন্তু এরকম ভাবে আরো চলতেই 50টা থাকবে। বছর কেটে যাবে। হ্যাঁ, ঠিক ঠিক। কিন্তু উনি যদি আস্তে আস্তে করে, যে না ঠিক আছে, এখানে উনি তো পপুলারিটি কন্টেস্ট জিততে আসছেননি, এখানে ওনার যেরকম অন্যদের আচরণ পছন্দ হচ্ছে না, উনিও এবার কিছু কিছু করুন যেটাতে হয়তো অন্যদের আচরণ, মানে অন্যরা ওনার এই চেঞ্জগুলো হয়তো মেনে নিতে পারবেন না। কিন্তু এটাও আমি বলবো যে উনি যতটা নিজেকে উইক মনে করছেন, ততটা উনি weak কিন্তু কিন্তু নন। অতটা উইক নন। ঠিক। উনি যদি আজকে মনে করেন যে আমি এটা তো আমি ঘর বা বেডরুমে ঢুকে আমি যদি দরজাটা বন্ধ করি, তাতে তার হাজবেন্ড প্রতিবাদ করবে, কিন্তু সেটাতে যে বলবো না, এটা আমিও ডিসাইড করব যে আমি ঘরের ভেতরে, আমরা দুজনে যখন রয়েছি ঘরের ভেতরে কি হবে সেটা ডিসাইড করবো আমরা দুজন। ছোটখাটো ভাবে এটা শুরু করা দরকার। এবং আপনি যেটা বলছিলেন কাজের ব্যাপার, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেখানেও কেউ পারমিশন দেবে না, কিন্তু মাথায় রাখতে হবে ওনার যথেষ্ট বয়স হচ্ছে এবং উনি নিজে একজন সাইকোলজিক্যাল পেশেন্ট। উনিও কিন্তু খুব কনফিডেন্টলি বাধা বেশি দিন দিতে পারবেন না, কারণ উনি নিজে কিন্তু একটা খুব কনফিডেন্ট পারসন নন। কাজে উনি চালিত হচ্ছেন সবার দ্বারা, এবং তারা হয়তো ওনাকে গিয়ে মাথায় আরো অনেক কিছু মানে বোঝাবে, কিন্তু এই বিয়েটা ভাঙার ভয় কিন্তু ওনারও আছে। থাকবে, ঠিক। এই কাজেই এইটা ওনাকে বুঝতে হবে যে উনি উইক নন। আমরা তখনই সেই উইক নন এই জন্য না, কিন্তু একটা ধরুন ও একসময় চাকরি না করলে অনেক টিউশনই করেছে, সেই টিউশনের জায়গাটাও ফিরে যাওয়া যায়। আমি আজকে 6 টাকার একটা পত্রিকা কিনতে পারবো না, আমার স্বামী তার জন্য রেগে যাবে, আমাকে টাকাটা দেবেন, আমার অবস্থাটা এতটাই হীন, সত্যি সেই জায়গাটা থেকে তো বেরোনো দরকার। সেইটাকে আস্তে আস্তে করে এবং ওনাকে নিজের পায়ে দাঁড়ানো তো ডেফিনেটলি দরকার, এবং তাতে তো জোরটাও পারে। আপনি এটা নিশ্চয়ই, আমরা যে যাই বলুক, যারা আজকে মেয়েরা চাকরি করে এবং সংসার করে, তাদের কিন্তু অন্তত সংসারের দামটা বেশি, তাদের কিন্তু একটু মানিয়ে চলার চেষ্টা করে। আমরা কালকে না পরশুই একটা অনুষ্ঠানে বলছিলাম, সেখানে এরকম যে মেয়েটিকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বাড়ি থেকে, পরে যখন ছেলেটির চাকরি গেল, শাশুড়ি দেখলো চলছে না, তখন সেই মেয়েটি চাকরি করে বলে তাকেই হাতে পায়ে ধরে নিয়ে এলো। এই ঘটনাও তো আছে। তো সেই জায়গাটা থেকে আসলে যেটা বড় কথা যে আমি এটাও কিন্তু ঘটনা, মেয়েরা নিজেদের যে উইক মনে করা, আমি দুর্বল, আমার একটা পুরুষের সাপোর্ট না হলে চলবে না, এই একটা এজ ওল্ড যে ব্যাপারটা চলে আসছে, এর থেকে না বেরোলে কোনো উপায় নেই। আচ্ছা, আমরা অ্যাংজাইটি নিয়ে যে কথা বলছিলাম ডক্টর মুখার্জি, তাতে অ্যাডোলেসেন্সে এসে আপনি একটা কথা বলেছেন
যে মেয়েদের আজকে ছেলে মেয়েরা খুব কম বয়সে অ্যাকচুয়ালি 12-13 বছর বয়সে একদম, হ্যাঁ। সম্পর্ক তৈরি হচ্ছে এবং সেই সম্পর্কগুলো ন্যাচারালি একেবারেই সেই কাফ লাভ যাকে একদম, বলে, হ্যাঁ। কিছুই বোঝে না, কোনো মানে ভালো লাগাটাকেই মনে করলো খুব ভালো একটা বিষয় এবং তারপরে তার সঙ্গে খুনসুটি, মারামারি, ঝগড়া, অশান্তি এগুলো চলতে হ্যাঁ, থাকে। হ্যাঁ। কিন্তু আমি দেখেছি এই যে আপসেট হয়ে যাওয়া, এটা কিন্তু মেয়েদের সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি। ভীষণ এই upset সম্পর্কে হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, যখনই টানাপোড়েন হ্যাঁ, চলে, হ্যাঁ। ছেলেদের তুলনায় কিন্তু মেয়েরা অনেক বেশি আপসেট হয়ে যায়। ডেফিনেটলি অনেক বেশি আপসেট হয়ে পড়ে। আর আরেকটা জিনিস এখানে আবার যেটা প্লে করছে আমার মনে হয়, যে একটা মেয়ের ওয়ার্থ খুব ছোটবেলা থেকেই ইট ইজ ইন রিলেশন উইথ আ বয়, আ ম্যান। ঠিক, ঠিক, কাজে আমি একটা ছেলেকে ধরে রাখতে পারলাম না, এটা আমার একটা ভীষণ এটা আমার একটা কিছু গন্ডগোল হ্যাঁ। আছে। ছেলেটা একটা 12 বছর 13 বছরের ছেলে আর মেয়ের সম্পর্ক কোনো গভীরতা সাধারণত থাকে না। থাকার প্রশ্নই নেই। এখানে ওটা একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে, একটা মোবাইল আবদার করার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ। সেটা এসএমএস, আমারও এসএমএস আসে, আমিও ফোন করার আমার একটা আমার লোক একটা আছে, বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড আছে, সোজা কথা আমার একটা বয়ফ্রেন্ড আছে। এবার সেই বয়ফ্রেন্ডটাকে আমি ধরে রাখতে পারলাম না। এবার এটা আমার একটা ভীষণ রকম একটা গাফিলতি, আমার যেন হ্যাঁ, এটা একটা হ্যাঁ, বিরাট আমার একটা ব্যর্থতা। কিছু, হ্যাঁ। কিন্তু একটা ছেলে যদি একটা মেয়েকে রিজেক্ট করে, ওটা কিন্তু সিন অ্যাজ ভেরি কুল বিহেভিয়ার। বাহ, কুল এ বিহেভিয়ার তো এবং আরো তার একটা, এবার কে এবং ছেড়ে তার আবার দাম আরেকটা, বাড়লো, সেই হ্যাঁ, ছেলেটা দাম যেন বাড়লো। এটা একটা ও খুব তো ক্রেডিটের তোকে ব্যাপার। দুদিন নাচালো, মানে তারপরে এটা কিন্তু আপনি যেটা বললেন একদম সোশ্যালজিস্ট এই কথা বলবে যে একটা ছেলে যখন একটা মেয়েকে প্রত্যাখ্যান করে, হ্যাঁ। তার যেন দাম বাড়ে হ্যাঁ, এবং হ্যাঁ, সেই যেন একটা হ্যাঁ। ভীষণ তার গ্ল্যামার বাড়ে। হ্যাঁ, হ্যাঁ। আর একটা মেয়ে যদি প্রত্যাখ্যান করে ছেলেকে, তাকে সবাই মিলে বোঝায় তুমি খালি অন্যায় করেছো না তুমি, তো, এবং সেই মেয়েটাও একটা অপরাধ বোধে ভুগতে থাকে। হ্যাঁ, এবং তোমার ক্যারেক্টার নেই, তোমার ক্যারেক্টার হ্যাঁ, নেই, এক্স্যাক্টলি, তোমার ক্যারেক্টার খারাপ। ক্যারেক্টারলেস। তুমি এই বয়স থেকে তুমি তুমি অলরেডি, একাতে আরেকটা ছেলের সঙ্গে তুমি সম্বোধন করবে। হ্যাঁ, 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 তো হ্যাঁ। এই জায়গাটা একটা যেমন, হ্যাঁ। সুতরাং অ্যাডোলেসেন্স এসেও মেয়েদের মধ্যে এই টানাপোড়েনটা হ্যাঁ, চলে, হ্যাঁ, আমরা দেখতে হ্যাঁ। পাই, এবং সেই সময় মা মেয়ের সম্পর্কে কিন্তু ভীষণ একটা প্রবলেম এসে দাঁড়ায়। সাংঘাতিক। সেটা ক্রমশ আমি দেখছি যে একটা ভীষণ একটা প্রবলেম্যাটিক এরিয়া। দুজন দুজনকে একেবারে মানে একটা মা, আমি মনে করি তার মেয়েকে নিয়ে বেশি টেনশন করে কিছু কিছু ব্যাপারে, যে তার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা নিয়ে টেনশন করে। কারণ তিনি একটা শ্বশুর বাড়িতে থেকেছেন, কিংবা তিনি ম্যারেড লাইফে যে কি সাংঘাতিক অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেই এক্সপিরিয়েন্সটা ওনার আছে। তিনি এই প্রজন্মের মেয়েটিকে দেখে উনি বুঝতে পারছেন যে এর অ্যাডজাস্ট করার ক্ষমতা নেই, এ সারাক্ষণ নানা রকম জিনিস ডিমান্ড করছে, এবং সে হয়তো যদি সে পড়াশোনায় সিরিয়াস না হয়, তাহলে ওনার আর একটা অ্যাডিশনাল অ্যাংজাইটি যে এ নিজের পায়ে তো দাঁড়াতেও পারবে না। এ যদি নিজেকে অন্তত এস্টাবলিশ করতে পারতো, তারপরে বিয়েতে গিয়ে গন্ডগোল হলো, ঠিক আছে, ও বেরিয়ে গিয়ে একটা কিছু করতে পারলো, কিন্তু এটাও যদি সে না করতে পারে তাহলে কি হবেটা কি। এবং একটা সেখানে হয়তো বাবা আর মেয়ের সম্পর্কটা, যেহেতু বাবা অনেক বেশি সেটা নিয়ে, আচ্ছা ঠিক আছে দেখা যাবে, বড় আর হোক, তার বাবা আরেকটু খুব সময় গভীরেও ঢোকে না, না, খানিকটা অতটা দূরে থাকে, গভীরেও হ্যাঁ। ঢোকে না। কাজেই এই এই যে মানে আজকে আমার মনে হয় মা আর মেয়ের সম্পর্কটা বরাবরই একটা ওই টিনেজ বয়সে একটু খটোমটো ছিল, কিন্তু আজকের যুগে ইস্যুস গুলো অনেক রকম, অনেক বেড়ে গেছে। এই যে সম্পর্কগুলো, এইটা নিয়েও কিন্তু তার মা খুব টেনশন। এবং আপনি বলি আপনাকে, দেখুন মায়েরা না, যে মেয়ের বন্ধু আমি হতে চাই, মানে হ্যাঁ। আমার মেয়ে আমাকে সব বলে, হ্যাঁ। আমার মানে এই যে বন্ধু হওয়াটা খুব কৃতিত্বের ব্যাপার নয়, না, এবং বন্ধু হতে exactly। চাই বলে তার সব জানতে হবে, হ্যাঁ। তাকে বিরক্ত করতে হবে, তাকে প্রেসার দিতে হবে, তার ডায়েরি ফলে- খুলে দেখতে হবে, তার তার ডায়েরি খুলে দেখতে হবে, এবং মোবাইলে মোবাইলে SMS কার দেখতে- এসএমএস হ্যাঁ, আসছে হ্যাঁ। দেখতে হবে। এর ফলে কিন্তু একটা সাংঘাতিক বিরোধ হ্যাঁ, চলতে হ্যাঁ, থাকে, হ্যাঁ। এবং সেইটা কিন্তু আমার মনে হয় আরো আগের থেকেও ক্রমশ অনেক বাড়ছে। বেশি, অনেক এবং এই বেশি হয়ে নিউক্লিয়ার ফ্যামিলিতে এটা একটা নিত্য ব্যাপার যে মা মেয়ের অসম্ভব গন্ডগোল, এবং অনেক সময় মাকে জব্দ করবে বলে মেয়েরা আবার এমন হ্যাঁ, কাণ্ড হ্যাঁ, করে বসে, একদম। যেগুলো একটা পরে বিপর্যয় এসে আবার দাঁড়ায়। অনেক সময় এই মা মেয়ের এই প্রচন্ড খারাপ সম্পর্কের জন্য হ্যাঁ। মেয়েরা এসকেপ রুট খোঁজে, এবং তারা একেবারে একেবারে আনসুটেবল রিলেশনশিপের মধ্যে জড়িয়ে জড়িয়ে পড়ে। পড়ে এবং সেই রকম রিলেশনশিপে জড়িয়ে গিয়ে আলটিমেটলি নিজের এবং পুরো পরিবারের একটা বিপর্যয় হ্যাঁ, ঘটে। হ্যাঁ, সেখানে ইট ইজ অ্যাবসলিউটলি যে আমি মাকে সহ্য করতে পারছি না, আমি মার কাছ থেকে পালিয়ে করে চলে যেতে পারি হ্যাঁ, আর কি। এবং সেখানে আমাকে যে কেউ মানে নিয়ে যাক, হ্যাঁ, যাক, যদি একটু কেউ ভালো কথা বলে, সে আমার থেকে স্ট্যান্ডার্ডে যত কম যাই হোক, হোক না সেগুলো কেন, যাই হোক ভাবলোই না না। কেন, কিন্তু এর কাছ থেকে তো আমি একটু ভালো ট্রিটমেন্ট পাচ্ছি, আমার মার তো মাকে আমাকে তো আর দেখতে হবে না হ্যাঁ, এই হ্যাঁ, জায়গায়। হ্যাঁ। যাই হোক, আমরা কথা বলছি আজকে, আমরা আমাদের মানসিক সমস্যা নিয়ে কথা। আমাদের সঙ্গে আছেন ডক্টর রিমা মুখার্জি। একটা ছোট্ট বিরতি নেব, তারপরে ফিরে আসছি একটু পরে, আপনারা সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। ভালো আছি ভালো থেকে অনুষ্ঠানে একটা ফোন আছে। হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আমরা আছি, আমি এবং ডক্টর রিমা মুখার্জি আছেন। আপনার যদি কিছু বলার থাকে একটু বলুন। হ্যাঁ বলছি যে আমার ছেলের প্রচন্ড অ্যাংজাইটি আর কি, পড়াশোনা নিয়েই সাধারণত বেশি অ্যাংজাইটিটা হয়। ও পরীক্ষা টরীক্ষার সময় খুব টেনশন করে, এমনি পড়াশোনাতেও খুব টেনশন করে। আর পরীক্ষার সময় অঙ্ক পরীক্ষা টরীক্ষা হয়তো প্রথম অঙ্কটা আটকে গেল, সেইটা নিয়েই ওই বারবার করে চেষ্টা করতে করতে সব অঙ্কগুলোই লাস্টের দিকে আর কি, লাস্টের দিকে পুরো কমপ্লিট করতে পারে না, আর অঙ্ক ওরকম গন্ডগোল করে আসে। তো আপনি কতটা টেনশন করেন এই ব্যাপারগুলো নিয়ে, আমি সেটা একটু জানতে চাই। মানে আমার আপনার তো ছেলে তো যে- করে বুঝতেই পারছি, আপনিও খুব টেনশন করেন নিশ্চয়ই। না আসলে ও যখন এসে বলে তখন একটু টেনশন হয়, হ্যাঁ সেই জন্য আমি ডাক্তার আশকে দেখিয়েছিলাম। আচ্ছা, সেটা ঠিক আছে। তিনি কি কাকে ওষুধ আপনাকেও দিয়েছেন, ছেলেকেও দিয়েছেন, নাকি শুধু না ছেলেকে না দিয়েছেন? আমাকে দেননি। আপনাকে দেননি? না ঠিক না। আছে, আমার রিমাদি আছেন, উনি বলবেন। আপনি তো শুনলেন না আপনার এটা। আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 16 বছর। 16 বছর। কোন ক্লাসে হ্যাঁ। পড়ে? ও ক্লাস 10-এ পড়ে, এই মাধ্যমিক দেবে আর কি। আচ্ছা, এমনি অঙ্কে কিরম রেজাল্ট হয়? এমনি অঙ্কে খুব যে ভালো হয় তা না, আবার মাঝে মধ্যে খুব ভালোও হয়। আচ্ছা, সব সময় যে খারাপ হয় তা না, কোনো সময় 60ও পেয়েছে, 70ও পেয়েছে, আবার 80ও পেয়েছে। তাহলে আপনার কোনো চিন্তার কারণ নেই। দেখুন, অঙ্কের ভয়টা সবচেয়ে কমন, মানে সমস্ত স্টুডেন্টদের আপনি যদি একটা সার্ভে নেন তাহলে দেখা যাবে যে অধিকাংশ স্টুডেন্টরা অঙ্ককে ভয় করে। কারণ অঙ্কে স্টেপসে ভুল করলে, মানে স্টেপস ঠিক করলেও যদি পুরো আনসারটাই গিয়ে গন্ডগোল হয় তাহলে নম্বর দেওয়া হয় না, যদিও কিন্তু বোর্ডে সেটা নিয়ম নয়। কাজেই এত দূর অবধি ক্লাস 10 অবধি উঠেছে, সে মোটামুটি যেকালে 60, 70, 80ও পেয়েছে, তার মানে অঙ্কে ও কাঁচা নয়, ও অঙ্ককে ভয় পায়। এবং অঙ্ককে একটা সেইটা নিয়ে যদি আপনারাও ওকে বলেন যে অঙ্কটা বেশি করে কর বাবা, আবার তুই অঙ্কে এরম করলি, তাহলে কিন্তু ওর টেনশন আরো বাড়তে থাকবে। আহ, আমি যদি বুঝতাম যে ও একটা খুব নিচু ক্লাস থেকে ওর মানে অঙ্কে অঙ্কে খারাপ। খুব খারাপ, তাহলে আমি অন্যরকম অ্যাডভাইস ঠিক, দিতাম। ঠিক, ঠিক। কিন্তু ক্লাস 10 অবধি এসছে, আর কটা দিন পরে পরীক্ষা, এই অ্যাংজাইটিটার জন্য কিন্তু ও চেষ্টা করতে থাকবে। একেবারে যদি অঙ্কের সম্বন্ধে কোনো টেনশনই হতো না, ও কিন্তু অঙ্কটা নিয়ে খুব ক্যাজুয়াল হয়ে যেত। কাজে আমার মনে হয় আপাতত কিছু করার দরকার নেই। ওকে আপনি আপনি অঙ্কের টেনশন করবেন না। ওর অঙ্কের পরীক্ষার দিন আপনি পারলে আগের দিন একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোবেন, কিংবা ভালো গান শুনবেন, কি কিছু একটা করবেন যাতে আপনার টেনশনটা ওর ঘাড়ে গিয়ে না পড়ে। আর অঙ্কের টিচাররা যদি ও অঙ্কে খারাপ হতো আপনাকে নিশ্চয়ই সেটা বলতো, আর আপনিও নিশ্চয়ই আমাদের সেটা জানাতেন। কাজে ও অঙ্কে যে কালে খারাপ নয়, আপনি ওকে নিয়ে আর বেশি চিন্তা করবেন। আমি একটু শুধু আপনি কি ফোনে আছেন? হ্যালো। হ্যাঁ আমি বলছি, আপনি তো ফোনে শুনলেন তো, রিমাদি যেটা বললেন হ্যাঁ, শুনলেন। হ্যাঁ, সেটা আমি আপনাকে শুনলাম। জিজ্ঞাসা করছি একটা কথা। আপনার ছেলে ধরুন অঙ্কে যদি খুব কম নম্বর পায় তাহলে কি হবে? মানে ধরুন 50 পেলো কি 40 পেলো মাধ্যমিকে, তাতে এটা কি কি হবে? মানে তাতে কিছুই কি হবে হবে? না। মানে ধরুন আপনার মানে কি হতে পারে? আপনি আমাকে খুব খারাপটা ভেবে রাখুন, কি হবে? সেটা কি হবে, যা হওয়ার তা তো না, হবে। যা হওয়ার মানে কি হবে? ও তো 11-এ যা পড়বে। হ্যাঁ সে তো পড়বে, অঙ্ক ছাড়া পড়বে। অঙ্ক ছাড়া পড়বে, অঙ্ক ছাড়া অন্য সাবজেক্ট আচ্ছা, অঙ্ক ছাড়া অন্য সাবজেক্ট পড়লে কি ক্ষতিটা কি হবে? কোনো ক্ষতিই হবে না। তা আপনি এটা ভাবুন, তাহলেই তো কোনো গন্ডগোল নেই। আপনি যদি এরকম টেনশন করেন, এই যে আপনি আমাকে ফোনে কথা বললেন, আপনি ডেফিনেটলি আজ ছেলেকে সেটা বলবেন যে আজকে না এরকম ফোন করেছিলাম, তোর ব্যাপার নিয়ে কথা বলেছি। আপনি যদি অঙ্ক নিয়ে টেনশনটা না করেন, আপনি ধরে নিন না ও অঙ্কে 40 পাবে, 50 পাবে, না হলে অঙ্ক নিয়ে পড়বে না, তাতে তো কোনো অসুবিধা নেই। এখন যারা খুব কৃতি মানুষ না, তারা সবাই, ধরুন রিমা মুখার্জি এখানে বসে আছেন, তিনি অবশ্য অঙ্কে কত ভালো ছিলেন আমি জানি না, আমার 11-এ অঙ্ক অঙ্ক ছিলই না, ছেড়ে উনি দিয়েছিলাম। বায়োলজির লোক, কেমন হ্যাঁ, উনি ডাক্তার। আমি ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ, ক্লাস 11-এ। হ্যাঁ আমি বলছি উনি আমার- আপনি আরেকটা দেখুন উনি কথা উনি জিজ্ঞেস 11-এ করার অঙ্ক ছিল। ছেড়ে দিয়েছিলেন, কেমন? তো হ্যাঁ। রিমা মুখার্জির মা কিন্তু তাই নিয়ে খুব টেনশন করেননি, এবং উনি দিব্যি ভালো একজন খুব বড় ডাক্তার হয়েছেন। এবং আমিও অঙ্ক নিয়ে পড়েছি একটা সার্টেন লেভেল অব দি, গ্র্যাজুয়েশনে পড়ে আর পড়িনি, তাতে সাংঘাতিক কোনো ক্ষতি হয়নি। আপনি এত চিন্তা করবেন না। ছেলে এমনি পড়াশোনা করে তো? হ্যাঁ এমনি পড়াশোনা খুবই তাহলে আপনি করে। অঙ্কটা নিয়ে আবার না- প্রচন্ড রাগ, কার রাগ? একটুতেই রেগে যায় সেটা ছেলে। আপনি তাকে বিরক্ত করেন বলে। আপনি দেখুন চিন্তা করে, সবার উপর রাগে না, বাইরের কোনো লোক বিশ্বাসই করবে না ওর রাগ আছে। রাগটা মেনলি আপনার উপর দেখায়, তাই না?
হ্যাঁ সেটা সেই জন্য আপনি ওকে বিরক্ত করবেন না। যেটা উনি বললেন না, এই যে আপনি আগের দিন ওষুধ খাবেন, ঘুমের ওষুধ, আমি বলি আপনি একটু বেশি সময় বাইরে থাকুন, ওকে একা একা বাড়িতে পড়তে দিন, তাহলে দেখবেন আরো ভালো রেজাল্ট হবে। আচ্ছা না, ও যে ওষুধ ডাক্তার আজ যে না ওষুধ না দিয়েছে না, সেটা তো আমরা কেউ জানি না, সেটা নিয়ে আমাদের আলোচনা করাও ঠিক হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। ঠিক আছে। হ্যাঁ, এটা অ্যাডোলেসেন্সে গেল, আমরা আমাদের আলোচনাটায় ফিরে আসি। তারপরে ধরুন আমরা দেখছি যেটা যে একটা সময় আমরা জানি যে হিস্টেরিয়া রোগটা, এই হিস্টেরিয়া রোগটা নিয়ে বলা হতো অ্যাকচুয়ালি মানে মেয়েদের মানসিক রোগ বলতে গেলে হিস্টেরিয়া কথাটা মাথায় ভীষণ আসে। রকম, হ্যাঁ। ধারণা ছিল যে আমাদের একটা ওই ইউটেরাস, হ্যাঁ, সেটা ঘুরে বেড়ায়, হ্যাঁ। এবং সেটা যে একটা মানে আমরা যেটাকে বলি ধরুন কনভার্সন রিয়াকশনটাকে হ্যাঁ, এইভাবে দেখানো হ্যাঁ, হতো। হ্যাঁ, তো সেইটার থেকে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু এটাও ঘটনা এখনো এই ধরনের অ্যাংজাইটি মানে কনভার্সন টাইপ অ্যাংজাইটি, এটা কিন্তু মেয়েদের বেশি হয়, হ্যাঁ হ্যাঁ অনেক বেশি হয়। এবং সেটা এই আর্লি ইউথে এবং আপনার কিন্তু মিডল এজে এসে প্রচুর দেখা যায়। আপনি কি এরকম পান এখন? প্রচুর প্রচুর পাই, মানে আমার তো যেটা আমি দেখেছিলাম যে মানে যেটা খুব আমার এখনো মনে আছে, যেটা একদম বহু বছর আগে দেখেছিলাম, হিস্টেরিক্যাল ব্লাইন্ডনেস, মানে অন্ধ হয়ে তাকে গেলেন। হ্যাঁ দেখতে পাচ্ছে দেখতে না, পাচ্ছে না। পিসি পিসি করে এরকম এরকম করে হাত পা নাড়িয়ে চেম্বার এসেছিল। তারপর আর হিস্টেরিক্যাল পেশেন্টদের আরেকটা জিনিস আমি দেখি, তা এত ড্রামাটিক সিমটমস গুলো হয় যে 10টা বাড়ির লোক চলে আসে। একটা হার্ট অ্যাটাকের রুগীর সঙ্গে হয়তো একজন গেল, বুঝতে তার পারছে সঙ্গে যে 10 জন আসে। কিন্তু হিস্টেরিয়ার পেশেন্টের সাথে 10 জন চলে আসে। তো ওইটাই অনেক সময় ডায়াগনোসিসে হেল্প করে যে কটা পেশেন্ট পার্টি এসছে সঙ্গে, মানে তারা এমন একটা ড্রামাটিক একটা জিনিস করে। তো এরকম একটা আউটডোরে এরকম একটা করছে, সে নার্স এসে 4বার বলে গেল খুব খারাপ পেশেন্ট দিদি, খুব কেন কি খারাপ না সে চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু এমনি যার সত্যি যে চোখে দেখতে পারে না সেখানে কিন্তু তারা টু শব্দ করে না। ঠিক, তো ঠিক। যাই হোক, তাকে ঢুকিয়ে ওই 9 জনকে বার করে দিলাম, মানে 10 জনকে বার করে দিলাম, নিয়ে তাকে তো অনেকে হঠাৎ তারপরে তার সঙ্গে এদের অ্যাকচুয়ালি কি হয়, একটা যে ভেতরে যে চাপা টেনশনটা কিংবা Anxiety থেকে। সমস্যাটা হ্যাঁ, সেটা মিটছে না, ওটা সুতরাং এটা হ্যাঁ একটা, হ্যাঁ। ভার্বালাইজ করতে পারছে না, ঠিক ভাবে প্রকাশ করতে পারছে না, কিংবা কোনো কারণে একটা কিছু একটা গিল্ট অ্যাসোসিয়েটেড থাকে অনেক সময়। ঠিক। তো সেইটা বার করতে আরম্ভ করলেই তো ড্রামাটিক আবার ইমপ্রুভমেন্টও হয়। তো কথা টথা বলার পরে সে আবার চোখে দেখতে আরম্ভ করলো, আপনার সামনেই হ্যাঁ দেখতে আমার পাবেন। সামনে চোখে দেখতে আরম্ভ করলো। তার কিছুটা কারণ হচ্ছে আমিও ড্রামাটিক্যালি কিছুটা ওর সঙ্গে বিহেভ করেছিলাম, তাতে ওর খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করলো। তো হিস্টেরিয়াতে এটা হয়, একটা মানে সাংঘাতিক একটা কিছু হতে চলেছে এরকম, আর বাড়ির লোক প্রচন্ড ভয় পায়, ফিট হচ্ছে যেখানে সেখানে ফিট হচ্ছে, তারপরে কিন্তু অ্যাকচুয়ালি সেখানে ওই সেটা ট্রিটমেন্ট এপিলেপসির লক্ষণগুলো নিয়ে এলো, এপিলেপসি নয়। না, হ্যাঁ। এপিলেপসি লক্ষণ না, কিন্তু এপিলেপসি লক্ষণের থেকেও এদের বাড়ির লোক, যেটা আমি বারবার বলছি, আরো বেশি ভয় পেয়ে যায়। এবং যত বেশি তাকে অ্যাটেনশন দেওয়া হবে, তত এটা বাড়ে। হ্যাঁ যত বেশি তার উপর গিয়ে যত তাকে ওরে বাবা কি হলো, ডাক্তার ডাক, ট্যাক্সি এলো, ওই যে মানে সেই ওদের লাল একটা যে ঝাড়নগুলো নিয়ে, ছাড়ন, হ্যাঁ। সেটাকে ফিউরিয়াসলি ট্যাক্সি ড্রাইভারও একটা খুব ইনভলভ হয়ে যায় এইসবের মধ্যে। তো এইগুলোকে আমার মনে হয় যে বাড়ির লোকেরা যখন জানতে পারে, তো প্রথম অ্যাডভাইস তো দেওয়া হয় যে ওদের এত অ্যাটেনশন দেবেন না, এবং ওদের কি কারণে আন্ডারলাইং অ্যাংজাইটিটা কি সেটাকে বার করা সেটা দরকার। বার করা দরকার। সেটা বার করলেই তখন দেখা আরো যাচ্ছে ঠিক হয়ে অনেকটা যায়, হ্যাঁ, ইমপ্রুভ করে। ঠিক। আর একটা জিনিস যেটা খুব হেল্প করে, যে ওদের অ্যাকচুয়ালি মানে ভার্বালাইজ করতে শেখানো দরকার, যে তোমার সমস্যাটা, মানে অনেক সময় ওরা করতে পারে না বলেই সমস্যাটা হয়, কিন্তু আস্তে আস্তে এইটাকে যদি শেখানো হয় কাউন্সিলিং এর মাধ্যমে, তখন কিন্তু এই জিনিসটা থেকে তারা অনেকটাই মানে করে। তবে মানে আমাদের শরৎচন্দ্রের বইয়ের অনেক নায়িকাদের মধ্যে এই যে মূর্ছা ব্যাপারটা ছিল, যাওয়া হ্যাঁ। ব্যাপারটা তো তাই ছিল, মানে অ্যাকচুয়ালি সবই হিস্টেরিয়া, হ্যাঁ, তাই তো। একদম পরিষ্কার। এবং আমরা পরবর্তীকালে দেখেছি না যে দেবতার ভট্টর হওয়া, হ্যাঁ, হ্যাঁ, দেবী হ্যাঁ, ছবিটা হ্যাঁ, তৈরি হ্যাঁ, হয়েছে তাই হ্যাঁ, নিয়ে, সেগুলো সবই তাই। এবং আপনি যেটা বললেন না, ধরুন বাড়িতে বউটা এসে সে তার প্রবলেমটা বলতেই পারে না, না। শ্বশুরকে ভীষণ ভয় পায়, Exactly. শাশুড়িকে ভয় পায়, হ্যাঁ। তার একটা কোনো কিছু একটা ডিমান্ড আছে সেটা সে রাখতেই পারে না, না। তখন তার এরকম মূর্ছা যাচ্ছে, এবং ওইটাই একটা অ্যাটেনশন সিকিং এর জায়গা Attention তৈরি হয়। এবং seeking আপনি যেটা বললেন, তাকে শেখানোই হয়নি কি করে তার নিজের কথাটা বলতে হবে, অ্যাসার্ট করতে Assert করতে শেখানো এবং হয়নি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওই অনেক পরিবারে ওই মূর্ছা যাওয়াটা কিংবা ওই বারবার অজ্ঞান হয়ে যাওয়াটা অনেক সময় অনেক বেশি অ্যাকসেপ্টেবল।
এইটা ও না থেকে থেকে ফিট হয়ে যায়, তাতে কিন্তু বাড়ির লোক খুব একটা কমপ্লেন করবে না, কিন্তু সেখানে যদি একজন অ্যাকচুয়ালি অ্যাসার্ট করতে যায়, সে যদি ঠিক মতো সেটাকে কমিউনিকেট না করতে পারে, সেটাতে বাড়ির লোকেদের অনেক বেশি একটা মানে ঝামেলা হয়। মানে সেই যদি একটু সত্যি দৃঢ়ভাবে তার নিজের কথাটা বলে, সেটা অ্যাকসেপ্ট করবে না। এক্স্যাক্টলি। তো সেই জন্য হয়তো অনেকে যারা নিজেদের খুব উইক মনে করে, যারা মনে করে যে একটা অ্যাসার্ট করতে গেলে আমাকে তো ওটাকে ক্যারি থ্রু করতে হবে, আমি এটা বলেছি আমি যে হ্যাঁ আমি আজকে যাব অমুক জায়গায়, এবার সেটা নিয়ে বাড়ির লোকেরা 5 রকম, যদি যে আমাদের ফার্স্ট কলার ছিলেন, যদি 5 রকম তাকে কথা বলে, সে যদি সেটাকে এবার বলার পরে সেটাকে নিয়ে যে যদি সে তার জায়গা না থাকে, তাহলে তো এবং তার নিজের কথাটা যদি সে প্লেস করতে না পারে, তখন এরকম একটা এটাই একটা তার মানে বহিঃপ্রকাশ। আমাদের একটা ফোন আছে। হ্যালো হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। হ্যাঁ, আসলে এই টিভি প্রোগ্রামটা আমি সবসময় যে দেখতে পারি তা না, তবে আমি চেষ্টা করি দেখার। আর আজকে যেই আমি আমার একটা প্রবলেম নিয়ে ফোন করেছি, তো এটার জন্য আমার নিজের মাসি এই প্রোগ্রামটার জন্য সাজেস্ট করলো, কারণ উনি এটা রেগুলার ভিউয়ার। আচ্ছা আচ্ছা। তো আমার প্রবলেমটা হচ্ছে এরকম যে আমি এখন 22 প্লাস, আর আমি গত 1 বছর ধরে একজনের সাথে খুব ভালোবাসার সম্পর্কে আছি, এবং আমরা দুজনকে যথেষ্ট ভালোবাসি। সে আমার থেকে বেশ খানিকটা বড়, প্রায় আমাদের এজ ডিফারেন্স হচ্ছে 10 বছর, 10 না হলেও সে 30 হবে। তো তার একটা মেয়ে আছে 11 বছরের। তো তার প্রিভিয়াস লাইফে তার ডিভোর্স হয়, তো তারপর আমার সাথে এই লাস্ট 1 বছরের ধরে পরিচয়। তো এখন আমি চাই যে আমাদের ফ্যামিলির সবার একটা ব্লেসিংস নিয়ে যেমন ঠিকঠাক ভাবে একটা বিয়ে হয় সেরকম বিয়ে করতে, ঠিক আছে? আমি একটু তোমাকে থামাচ্ছি। তুমি করো কি এখন? অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি অ্যাপোলো গ্লেনগেলসে চাকরি করছি। আমি স্টুডেন্টও আছি, এসএমইউ থেকে এই বিএসসি ডিগ্রি করছি এইচসিএম এর উপর। না, কিন্তু আমি একটা কথা তোমায় বলি, তুমি যে বিয়ে করতে চাইছো এখনই সবার আশীর্বাদ নিয়ে, তাতে আমার বক্তব্য যে তুমি নিজে তো এখন ঠিক মতো নিজেই দাঁড়াওনি এখনো। তুমি আরেকজনের দায়িত্ব নিতে চাইছো, একজন না দুজনের অ্যাকচুয়ালি। তুমি তোমার স্ত্রীর দায়িত্ব নিতে চাইছো, একটা বাচ্চার দায়িত্ব নিতে চাইছো, তুমি তো সেই জায়গাটা এখনো পৌঁছওনি। তুমি তাড়াহুড়ো করছো কেন? আসলে আমি এতটা তাড়াহুড়ো করতে চাইনি, কিন্তু প্রবলেমটা এরকম ভাবে ক্রিয়েট হয়েছিল যে ওর কাছে এখন সময় থাকছে না। তবে এটাও সত্যি যে ও কোনোভাবে আমার উপর প্রেশার ক্রিয়েট করেনি যে এটা তোমায় করতেই হবে, তুমি আমায় কমিটমেন্ট করেছো বলে তোমাকে এটা করতে হবে। তোমাদের কতদিনের সম্পর্ক? আমাদের আজ 1 বছরের সম্পর্ক, 1 বছর 1 মাস। 1 বছর 1 মাস, মানে এখন তো দিন গুণে হয়তো সম্পর্ক করা হয়। আমি তোমাকে এটুকু বলতে পারি, দেখো আমি একজন মনস্তত্ত্বের লোক হিসেবে বলবো তোমাকে যে তুমি এই ব্যাপারগুলো না একটু ধীরে চিন্তা করে করা দরকার। তোমার সঙ্গে অলরেডি তার 8-9 বছরের তফাৎ, কেমন? তার একটি বাচ্চা আছে। এখন তুমি খানিকটা না মানে খানিকটা ইমোশনালি যে ডিসিশনটা নিচ্ছ, আজ থেকে 10 বছর পরে তোমার মনে হতে পারে ডিসিশনটা ভুল নিয়েছিলে, কেমন? আর সমাজ তো অ্যাকসেপ্ট করে না। তোমার পরিবার খুব লিবারেল হলে হয়তো বিয়েটা মেনে নেবে, বা এখন নিচ্ছে না, আমার নিশ্চয়ই কেউ পছন্দ করছে না, আমার যেটা মনে হয়। তা নাহলে তুমি আমাকে ফোন করতে না, তোমার যদি প্রবলেম একদম না থাকতো তো। কিন্তু আমি বলবো যেটা, যে তুমি একটু ভাবো যে এরকম এরপরে তোমার এমন হতেই পারে যে আজ থেকে 4 বছর পরে তোমার মনে হলো না এটা ঠিক ডিসিশন নয়, না আমাদের এই সম্পর্কটা সত্যি সত্যি ঠিক টিকবে না, হ্যাঁ কম্প্যাটেবল নয়। আমরা বলি না, দুজন কম্প্যাটেবল মানুষ না হলে তাদের সম্পর্কের মধ্যে গেলে সেই সম্পর্ক সাধারণত টেকে না। আমি সেটাও বাদ দিচ্ছি। আমার যেটা মনে হয়, আমি বলবো যে ওর নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু উচিত। সেটা ছাড়াও মানে নিজের পায়ে দাঁড়ানোটা একটা অ্যাসপেক্ট তো বটেই, আর একটা হচ্ছে যে 22 বছর বয়স, সেখানে সাধারণত ছেলেরা নিজেদের পায়ে দাঁড়ায় না। না, এক্স্যাক্টলি। কিন্তু ও ইয়াং অ্যাডাল্ট, ওর এখনো কিন্তু ওর আজ থেকে 10 বছর তো দূরের কথা, আজ থেকে 3 বছর পরেও ওর কিন্তু অনেক লাইফটাকে ডিফারেন্টলি দেখবে। মানে এই সময়টা কিন্তু ভীষণ র্যাপিডলি চেঞ্জ হয় মানসিকতাগুলো। এক্স্যাক্টলি। সেই জন্য যদি এখানে কেউ ওকে সম্পর্কটা ভাঙতে বলছে না, যেটা বলা হচ্ছে যে তাড়াহুড়ো, যেটা আপনি বলেছেন আমি একমত একেবারে, যে তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই। কারণ একটা ছোট বাচ্চা মেয়ে যেখানে আছে, এটা শুধু একটা ওদের মধ্যে সম্পর্ক না, একটা ছোট বাচ্চা ইনভলভড। সেখানে বিয়ের পরে যদি একটা প্রচন্ড অশান্তি হয়, সেটা কিন্তু ওই ছোট বাচ্চাটার উপর প্রচন্ড একটা ট্রমা হবে, বিপর্যয় হবে। এবং সেখানে দুজন অ্যাডাল্ট সে ভেঙে গেল, একটা ট্রমার মধ্যে গেল, সেটা একটা জিনিস, কিন্তু একটা ছোট বাচ্চা ইনভলভড। কাজেই এই
আরো বেশি সেই জন্য তাকে কেয়ারফুল হতে হবে যে আমি এখানে একটা সম্পর্কে যাওয়ার আগে আমাকে অনেক ভাবনা চিন্তা করতে হবে এবং ঠিক কথা যে ওদের মধ্যে একটা এজ ডিফারেন্স রয়েছে কিন্তু এবং কিন্তু মহিলা খুব একটা তো প্রেশার দিচ্ছেন না, যেটা আমার মনে হয় ঠিকই করছেন। এনাকে আরো অনেক গ্রো আপ করতে হবে, কারণ এমনিতেই ম্যাচিউরিটি লেভেলস দেখতে গেলে মহিলারা কিন্তু অনেক অনেক বেশি বেশি mature। ম্যাচিউর হয়, Actually। মানে সেম এজ এমনি গ্রুপে সেম যদি এজ গ্রুপে 2-3 বছর 4 বছরের তফাৎ থাকে। এক্স্যাক্টলি ম্যাচিউরিটি লেভেলস এমনিতেই একটা অ্যাট পার থাকে না সেখানে। এখন আমি বলবো আর একটা হচ্ছে ভালোবাসার অনেকগুলো ফেজ থাকে। এই প্রথম ফেজটা যেটা একটা খুব সুন্দর ফেজ, সেই ফেজটাতে সবকিছু খুব পজিটিভ রোজি মনে হয়। এবং বিয়ের আগে সেটা হ্যাঁ, কেমন বিয়ে exactly। একসঙ্গে ঘর করতে গিয়ে হ্যাঁ, ভালোবাসার ইভেন কোর্টশিপ পিরিয়ডেও ওই ফেজটা কিছুদিন 2 চলে। বছর পরে কিন্তু আর একটা ফেজে চলে যায়, Exactly, যেখানে আমি অনেক জানি জানতে বেশি চাইছিলাম যে কতদিনের সম্পর্ক, এক বছর, এক মাস। একটা সম্পর্ক না বোঝা যায় না সেটা কতটা এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি দৃঢ় মানে সম্পর্ক আর কি। এই রিলেশনশিপটা এখনো বড্ড বেশি ইয়াং, মানে এই টু ডিসাইড যে মানে এটা এই- কতটা হ্যাঁ, exactly। এই পার্টিকুলার রিলেশনশিপটার মধ্যে অনেক বেশি এক্সট্রা প্রেশার রয়েছে। একটা অলরেডি একটা বিয়ে ভেঙে একজনের সঙ্গে মানে তার পাস্ট ম্যারেজের কিছু ইস্যুস সে ক্যারি করছে, ঠিক। প্লাস একটা তার একটা এবং বাচ্চা তারও আছে। বিয়েটা বেশ কিছুদিনের বিয়ে, মানে ধরা যাক তার যদি একটা বাচ্চা, আমি জানি না তার Exactly। বয়স কত, ভদ্রমহিলার বয়স যদি 30 হয়, হ্যাঁ। ধরা যাক যদি 5-6 বছরও তার আগে বিয়ে হয়ে থাকে, Exactly। তাহলেও আপনি তার যেটা বললেন রেশটা একটা কিছু থাকবে তো, বেশ কিছুদিন থাকবে। এক্স্যাক্টলি। সেই রেশটা এখন একটা অলমোস্ট ওদের একটা হানিমুন পিরিয়ড চলছে যেখানে সবকিছু পরে আবার একটা তোমার তো হবেই, আমি ভদ্রমহিলা জীবনে ভাবো যে তোমার সঙ্গে ঠিক ঠিক ব্যাপারটা জুড়িটা হলো না, তাতে তো তার দ্বিতীয় আবার একটা যদি বিপর্যয় হয়, একটা অলরেডি তার জীবনে একটা ধাক্কা এসছে, তার আগের বিয়েটা নষ্ট হয়েছে কেমন। তো আমি বলবো তুমি এই কথাটা একটু মাথায় রেখে আমাদের উপর রাগ না করে একটু অবশ্যই, হোল্ড রাগের করো, কোনো ব্যাপারই নেই। একটু তুমি হোল্ড করো, তাড়াহুড়ো করো না। আমার মনে হয় 4-5 বছর তুমি একটু অপেক্ষা করো কেমন, তুমি নিজেও একটু দাঁড়াও। আর সত্যি কথা বলতে জানো আজকাল না 26-27 বছরের আগে মেয়েরাই বিয়ে করতে চায় না। একদম। আমার ছোট মেয়ে একদম, সে একদম। এখন বিয়ে করতেই চায় না, সে বলে না 26-27 মানে একদম, আমরা একদম। আমি একটা আমার নিজের একটা চাকরি বাকরি করি, Absolutely। কাজকর্ম করি কিছু, তারপরে বিয়ে করার কথা ভাববো। একদম। তো তুমি তো নিশ্চয়ই আরো 4-5 বছর তোমার অপেক্ষা করা দরকার। আমাদের বোধহয় আরেকটা ফোন আছে, একটু ফোনটা নিয়ে নেবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলুন। আমার নাম ঋতুপর্ণা রুদ্র, আমি বাবুইহাটি থেকে বলছি। বেশ। আমার 25 বছর বয়স, হুম আর আমি 11 বছর ধরে একটি ছেলের সঙ্গে এঙ্গেজড। হুম তো সে আমাকে প্রপোজ করে, এবং আমি তাকে হ্যাঁ বলি প্রায় 6-7 মাস বাদে। হুম তো প্রথম প্রথম কেয়ার ছিল, প্রচন্ড সাংঘাতিক কেয়ার করতো, কিন্তু ইদানিং আমি দেখছি মোটামুটি ধরুন 5-6 বছর মতো ধরে দেখছি ওর কেয়ারটা ভীষণ ভাবে কম। মানে হয়তো ভালোবাসে, মুখে বলছে ভীষণ ভালোবাসে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, ভীষণ ভালোবাসে, কিন্তু ওর যে অ্যাটিটিউড সেইটা থেকে আমি বুঝতে পারছি যে না, ও সত্যি সত্যি কেয়ার করে না। মানে তোমাকে দাঁড় করিয়ে রাখে বাস স্ট্যান্ডে, তাই তো? আগে 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 এসে তুমি হ্যাঁ, দাঁড়িয়ে শুধু থাকো। 45 মিনিটস হ্যাঁ। এমনিতেই দাঁড়িয়ে করে 45 মিনিট দাঁড় রেখেছে। করিয়ে রাখে, আপনি ভাবুন। তারপর এখন তুমি ভাবছো, তুমি তো এখন দ্বিধার মধ্যে রয়েছো নাকি? না না, নট এক্স্যাক্টলি। হ্যাঁ। তো ইদানিং আমার অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আমার আলাপ হয়েছে, তো সেক্ষেত্রে আমি তাদের দিক থেকে বুঝতে পারছি যে তারা অনেক বেশি কেয়ারিং মোর দ্যান মাই বয়ফ্রেন্ড। সেটা হতে পারে যে না, আমি কিছু কিছু নিজেও ফলো করছি না, যে তোমার গার্লফ্রেন্ড মানে তুমি কি যার কথা বলছো সে তোমার বান্ধবী? না, বয়ফ্রেন্ড, boyfriend। সরি। তোমার বয়ফ্রেন্ড সরি, boyfriend, আমি যেটা ভাবলাম না, কিন্তু আমি বলছি তুমি যেটা হচ্ছে না, তুমি আমার একটা কথার উত্তর দাও। তুমি তোমার এখন একটা গত 4-5 বছর দেখছো তোমাকে সেরকম ও আর ইম্পর্টেন্স দিচ্ছে না, তোমার দাম দিচ্ছে না, তাই তো? এক্স্যাক্টলি। তাহলে কি করতে হবে? তোমার দাম বাড়ানোর জন্য কি করা দরকার? মানে যা যা ও সেটাই করে তো আমি তুমি নিজে সেগুলো বুঝতে করা শুরু পারছি। করো। তুমি যা যা ও করছে তুমি ঠিক সেইগুলো রেসিপ্রোকেট করো। তুমি সেগুলো ওকে আমি পারছি না করতে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারছি না করতে। তুমি অ্যাকচুয়ালি মানে আমাদের কাছ থেকে কি জানতে চাইছো? আম, মানে দেখুন, আমরা যদি ম্যাজিকে ওই ছেলেটাকে তোমার প্রতি কেয়ারিং করে দিই এরকম বলছো? না, সেটা তো সেটা সম্ভব সম্ভব না, না। সেটা আমিও জানি। হ্যাঁ। তো আমার কি করা উচিত এক্স্যাক্টলি? দেখুন, আমার 25 বছর বয়স এবং আমি eager to marry someone। হ্যাঁ, তুমি পড়াশোনা কি করেছো? আমি গ্রাজুয়েশন করেছি ইংলিশে, তারপরে? আর এই মুহূর্তে অ্যানিমেশন করছি, অ্যানিমেশন ট্রেনিং নিচ্ছি। চাকরি করবে তো? হ্যাঁ, ডেফিনেটলি। এবং অ্যানিমেশনে কাজ পাওয়ার কোনো অসুবিধা নেই, কেমন? হ্যাঁ হ্যাঁ। তো তুমি কাজটা আগে, কাজের কথাটা ভাবো না, এখন এই সম্পর্ক বিয়ে এগুলো একটু বাদ দিয়ে তুমি আগে নিজেকে একটু দাঁড় করানোর চেষ্টা করো না।
মাথাটা তোমায় কেউ তাই তাড়া বলছে, দিচ্ছে? কিন্তু তোমার বাড়ি মনটা থেকে বলছে তোকে এক্ষুনি support বিয়ে করছে করতে না। হবে? না, বাড়ি থেকে কোনো রকম চাপ নেই। তা তুমি নিজেকে চাপ দিচ্ছ কেন? তোমার সত্যি সত্যি কি বিয়ের খুব বয়স হয়ে গেছে? না, সেটা যদি নাও হয়ে থাকে, কিন্তু আমি নিজের মনকে বোঝাতে পারছি না আসলে। আমি আপনাকে আগেই বললাম যে 11 বছরের একটা রিলেশনশিপ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আম, আমার নিজেরই ইচ্ছা যে আমি বিয়ে করে ফেলি, কিন্তু সেটা পসিবল হচ্ছে না। এইখানে আমি একটা কথা বলতে চাই যে 11 বছরের রিলেশনশিপ মানে তুমি আমি অঙ্কে একটু আগেই যে আমি জানি না তুমি শুনেছো কিনা, আমি অঙ্ক আমার স্ট্রং পয়েন্ট না, কিন্তু আমি মেন্টালি ক্যালকুলেট করে দেখছিলাম 14 বছর বয়সে। এখন 14 বছর বয়সে তুমি যাকে পছন্দ করেছো সেটা একটা খুব অল্প বয়সে তুমি তাকে চুজ করেছিলে, এবং এই একটা মানে 14 বছর বয়স থেকে 25 বছরের মধ্যে তোমার মধ্যে অনেক চেঞ্জেস এসছে আমি এক্সপেক্ট করি। মানে তোমার হ্যাঁ, চিন্তা ভাবনা অনেক চেঞ্জ করেছে, এসছে, অনেক সেটা আমি পরিবর্তন করি। হয়েছে। তো এই 14 বছরে যেটা হয়েছে, দুজনেই গ্রো আপ করেছে, কিন্তু কিছুটা হয়তো গ্রো আপার্ট হয়েছে। মানে 14 বছর বয়সটা একটা ভীষণই অল্প বয়স একটা ডিসাইড করার, একটা লাইফ পার্টনার কে মানে বেছে নিয়ে। এটা আগেকার দিনে হতো, সেখানে হয়তো কিছু কিছু বিয়েগুলো টিকেও যেত, কিন্তু আজকের এই যে সোসাইটিতে আমরা বাস করি সেখানে কিন্তু একটা মেয়ে, একটা 25 বছরের মেয়ে কিন্তু অনেক বেশি ওয়ার্ল্ডলি ওয়াইজ, সে কিন্তু একটা কেরিয়ার ওম্যান, সে একটা বিয়ে করবে, সে একটা ফ্যামিলিও হবে, তার তার নানা রকম সে রোল প্লে করবে, এবং সেই রকম একটা মেয়ের যে পার্টনার হবে তারও কিন্তু একটা সার্টেন ডিগ্রি অফ ম্যাচিউরিটি থাকা দরকার, ইনভলভমেন্ট থাকা দরকার। এবং সেটা হয়তো একটা 14 বছরে যাকে তুমি চুজ করেছো তার হয়তো তার গ্রোথটা হয়তো সেই দিকে হয়নি, সে হয়তো কোনো কারণে তোমার কাছ থেকে কিছুটা অ্যাকচুয়ালি সরে এসছে। এটা এখন একটা সম্পর্কটা একটা অভ্যেসের জায়গায় দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রেই সেটা বিয়ের ক্ষেত্রেও সেটা অনেক সময় হয়, কিন্তু তোমার এখনো সেই চয়েসটা আছে যে এইটাকে তুমি এইরকম একটা সম্পর্ককে নিয়ে এগিয়ে যেতে চাও, না এটা থেকে বেরিয়ে আসতে চাও। এখন যে কোনো অভ্যেসকে ভাঙতে গেলে কিন্তু একটু কষ্টকর মানে আমি ব্যাপার। বলছি 25 বছর ধরে না আমি সিগারেট খেতাম, জানো তো, ভীষণ ধূমপান করতাম। তারপরে যখন সেটা 25 বছর পরে ছাড়বো ঠিক করলাম, তখন খুব কষ্ট হলো। উনি যেটা বললেন খুব খাঁটি কথা, যে তুমি তোমার চয়েসটা কি ঠিক ছিল, ছেলেটা কি ঠিক ঠিক তোমার সঙ্গে সঙ্গে তার ঠিক গ্রোথটা হয়েছে। এমন যদি হয় যে তুমি জোর করে একটা সম্পর্ক ধরে রাখতে পারছো শুধুমাত্র 11 বছর তার সঙ্গে সম্পর্ক আছে বলে, তাহলে সেটা কি একটা ভুলের কাজ হবে না? কষ্টটা হয়তো তোমার একটু বেশি হবে, সম্পর্কটা 1 বছরের হলে সেটা ভাঙলে যে কষ্ট, 11 বছরের কষ্টটা বেশি, কিন্তু সেই কষ্টটা এখন করে নেওয়াটা ভালো, জানো। পরে তুমি তাকে বিয়ে করে দেখলে সে আরো উদাসীন হয়ে গেল। ইনফ্যাক্ট এটা একটা কমন সিনড্রোম যে বিয়ের আগে ছেলেরা যতটা মেয়েদের দিকে নজর দেয়, বিয়ের পরে ততটাই উদাসীন হয়ে যায়। তারা মনে করে তো আমার বাড়িতে চলে এসেছে, এক্স্যাক্টলি আর কোনো ঝামেলা নেই, এবার আমার ফ্যামিলির লোক, আমি এবার তাকে যখন যেমন পাবো। সুতরাং এটা তো একটা আমরা জানি, এটা কমন একটা ছেলেদের সাইকোলজি। তারা একবার নিশ্চিত হয়ে গেলে যে মেয়েটি আমার তখন আর সে তাকে সত্যি সত্যি আর নজর দেয় না, তখন তো আরো বেশি হতাশ হবে ও। এক্স্যাক্টলি। মানে এবং এই যে অভ্যেসের ব্যাপারটা, মানে আমরা অনেক সময় না আমাদের খুব ছোটখাটো ট্রিভিয়াল কিছু অভ্যেসের জন্য আমরা ছাড়তে পারি না। ফর এক্সাম্পল, প্রত্যেক পুজোর সময় আমরা ম্যাডক স্কোয়ারে যেতাম, এক্স্যাক্টলি এইরকম একটা এক্স্যাক্টলি তুচ্ছ একটা কারণের জন্য হয়তো। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে আমার নিজের একটা গিল্টি ফিলিং হচ্ছে যে এত বছরের একটা রিলেশনশিপ, এবং যখনই আমি একটু বেঁকে বসছি, যখনই আমি ওকে বলছি যে না আমি আর এইভাবে থাকতে পারছি না, তো তখনই ও ভীষণভাবে জাহির করবার চেষ্টা করছে যে না সত্যিও আমাকে খুব ভালোবাসে। তো সেক্ষেত্রে আমার একটা গিল্টি ফিলিং হচ্ছে যে সত্যি কি ওকে ছাড়াটা ঠিক হবে? না হয়তো না, পরবর্তীকালে আমি গিয়ে তো আগে তার আগে বলে জেনে নি সেটা। তুমি তো ওকে ওর অ্যাটেনশন পাওয়ার জায়গা তোমাকে আমি এক্ষুনি বলে দেবো, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, ছেলেটি কি নিজের পায়ে দাঁড়িয়েছে, না তোমার মতো এরকম অ্যানিমেশন শিখছে কোথাও? না, ও বিজনেস করছে কিন্তু হ্যাঁ। নট ইয়েট এস্টাবলিশড ফুললি। তাহলে তুমি এস্টাবলিশ যদি হয়নি, তাকে বিয়ে করার কথা এখনই কেন ভাবছো আমি জানি না। তুমি নিজেও এস্টাবলিশড হওনি, সেও হয়নি, কেমন। আর তুমি যেটা বলছো না যে তোমার দিকে ওই যখনই তুমি ফোঁস করো, হ্যাঁ, যখন তুমি বলো যে আমার তো তোমার এই সম্পর্ক থেকে চলে Exactly. যেতে হবে, তখন তোমাকে বলবে না না আমি তোমাকে নিয়ে চলো সিনেমায় যাচ্ছি। এটাও ছেলেদের ধর্ম, জানো তো, এটাও ছেলেদের একটা নেচার। কিন্তু আমার নিজের মনে হয় যেটা রিমাদি বললেন, যে তুমি 14 বছর বয়সে যে সম্পর্কটা করেছিলে, খুব সম্ভবত হয়তো ঠিক সম্পর্ক সেটা ছিল না। তুমি সেটা তোমাকেই বিচার করতে হবে যে তুমি সত্যি সত্যি এই মানুষটাকে নিয়ে সারা জীবন কাটাতে পারবে, তাকে নিয়ে তুমি সুখী হবে। যদি মনে এই নিয়ে একটা দ্বিধা থাকে, দ্বিধা নিয়ে কিন্তু কোনো সম্পর্কে যেতে নেই। তোমার মনে যদি খানিকটা দ্বিধাও থাকে যে না আমি বোধহয় ঠিক করছি না, তার মানে কিন্তু সত্যি সত্যি তুমি ঠিক করছো না। তুমি এখন আপাতত, আমি বলছি না কালকে ডেকে ওকে বলে দাও তোমার সঙ্গে আর সম্পর্ক রাখবো না, তাহলে ও আবার তোমার কাছে রোজ আসবে।
তুমি জাস্ট ওকে একটু দূরত্ব রাখো, তুমি তোমার কাজের দিকে মন দাও, হ্যাঁ। তুমি দেখাও অ্যাজ ইফ যেন তুমি তোমার কাজটা নিয়ে ব্যস্ত আছো, দেখো না কি করে। এমন তো হতে পারে যে তুমি একটু উদাসীনতা দেখালেও এমনি সরে চলে যাবে, তো সেটাও একটা ব্যাপার, তোমার তখন আর অপরাধ বোধ থাকবে না। আমরা একটা ছোট্ট বিরতি নেব, আবার ফিরে আসছি বিরতির পর।